প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যে যেখানে যে অবস্থায় আছো, আশা করি বাড়িতেই অবস্থান করছো। সবাই ইনশাআল্লাহ সবাই ভালো আছো। এই করোনার ছোবল থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িতে থেকে সতর্ক অবস্থায় থাকবা। বাড়িতে যারা বয়স্ক আছেন তাদের প্রতি নজর রাখবা, ছোটদের প্রতি লক্ষ্য রাখবা। তোমাদের সঙ্গে অনেকদিন আমাদের কোনো দেখা নাই, যোগাযোগ নাই। আমরাও তোমাদের দেখছি না, তোমরাও আমাদের দেখছো না। তবে এই অনলাইন ভিডিও ক্লাস পদ্ধতিতে তোমরা আমাদের ভিডিওতে দেখছো, সেটাও আমরা দেখছি না। তোমাদের খুবই আমরা মিস করছি। তবে আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো থেকেই বাসায় থেকেই তোমরা পড়াশোনা চালিয়ে যাও এবং আমাদের অনলাইন ভিডিওগুলো দেখো, মনোযোগ সহকারে দেখো। আজকে আমাদের পাঠ্যক্রমে যাওয়ার আগে সবাইকে স্বাগতম। আমি প্রফেসর মোহাম্মদ মঈনুদ্দিন, বিভাগীয় প্রধান, ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, রাজশাহী। আমাদের আজকের পাঠ পরিচিতি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, উচ্চ মাধ্যমিক শ্রেণী, অধ্যায় সপ্তম। এটা প্রথম পত্রের একটি পাঠ। শিরোনাম হচ্ছে উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত 909 থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শ্রেণীর প্রথম পত্রে 7টি অধ্যায় রয়েছে। এটি হচ্ছে শেষ অধ্যায়। চিত্রে আমরা একটি ছবি দেখছি, ওবায়দুল্লাহ আল মাহাদির দরবারের একটি চিত্র। গাছের নিচে তিনি কিছু স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে সভা করছেন, সেটারই একটি চিত্র। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ থেকে তোমরা যা শিখবা, অর্থাৎ শিখন ফল, এই পাঠ শেষে তোমরা ফাতেমীয়দের পরিচয়, উত্থান বর্ণনা করতে পারবে। উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফতের উল্লেখযোগ্য শাসকদের শাসনকাল বলতে পারবেন। জ্ঞান বিজ্ঞান চর্চায় ফাতেমীয়দের অবদান জানতে পারবে। ফাতেমীয় খিলাফতের পতনের কারণ লিখতে পারবে। আমরা এখানে একটু বলে নিই, তোমরা যারা এই বিষয়ের উপরে উচ্চ ডিগ্রি গ্রহণ করবা, সেখানে দেখা যাবে অনার্স লেভেলে এই ফাতেমীয়দের উপরে আলাদা একটি পত্র রয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যায়ে এটা একটি টপিক। এই জন্য আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ফাতেমীয়দের সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পত্রের জন্য কিছু বই পড়তে পারো। কিছু বইয়ের নাম এখানে উল্লেখ করা হয়েছে, যেমন উত্তর আফ্রিকা ও মিশরে মুসলিম শাসনের ইতিহাস, লেখক ডক্টর গোলাম কিবরিয়া ভুইয়া। দ্বিতীয়ত সিরিয়া, মিশর, উত্তর আফ্রিকার মুসলিম শাসনের ইতিহাস, প্রফেসর মোহাম্মদ আব্দুল করিম ও ডক্টর মোহাম্মদ আবুল কালাম। তৃতীয়, উত্তর আফ্রিকা মিশরে ফাতেমীয়দের ইতিহাস, এইচ এম শামসুর রহমান।
নেক্সট মুসলিম স্পেনের রাজনৈতিক ইতিহাস এস.এম. ইমামউদ্দিন। এখানে কিছু ইংরেজি গ্রন্থেরও নাম দেওয়া হয়েছে। প্রথমত শর্ট হিস্ট্রি অফ দি সারাসেন্স, আমির আলী। নেক্সট এ হিস্ট্রি অফ ইজিপ্ট অ্যান্ড দি মিডল এজেস, লেমপুল। আরো অনেক বই রয়েছে, সেগুলো সংগ্রহ করে তোমরা পড়তে পারবে। এছাড়া অনলাইনে এই পত্র সম্পর্কে অনেক তথ্য পাওয়া যাবে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ফাতেমীয়দের পরিচিতি, ফাতেমীয় প্রচারণা, শিয়া ইমামদের শ্রেণী বিভাগ ও তালিকা, আবু আবদুল্লাহ শি ফাতেমী খিলাফত প্রতিষ্ঠা সম্পর্কে আমরা প্রথমে আলোচনা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নন্দিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর বংশধরগণ ইতিহাসে ফাতেমী নামে পরিচিত। সিংহাসনে আরোহণ করে মাহদী দাবি করেন যে তিনি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। এ কারণে মাহদী এবং তার বংশধরদের ফাতেমী বলা হয়, যদিও এ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে। তথাপি তার প্রতিষ্ঠিত খিলাফত ইতিহাসে ফাতেমী খিলাফত নামেই পরিচিত বা খ্যাত। 909 খ্রিস্টাব্দে তিউনিসিয়ায় প্রতিষ্ঠিত সাম্রাজ্যই প্রধান শিয়া সাম্রাজ্য। আমরা জানি প্রথম দিকে মুসলিম জাহান দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়ে পড়ে, একটি হচ্ছে সুন্নি, অপরটি শিয়া। এই শিয়া খিলাফতই হচ্ছে এই ফাতেমী খিলাফত, প্রথম শিয়া খিলাফত। এই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সাইদ ইবনে হুসাইন, যিনি উবাইদুল্লাহ আল মাহাদি নামে পরিচিত, তিনি ফাতেমী বংশের ষষ্ঠ ইমাম জাফর সাদিকের পুত্র ইসমাইলের দৌহিত্র ছিলেন। এই বংশবাহী খিলাফত প্রতিষ্ঠিত হয় একটি প্রচারণার মাধ্যমে। এই প্রচারণা সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। এই সাইদের বা উবাইদুল্লাহ আল মাহাদির সাফল্যের মূলে ছিল ইসমাইলীয় গোষ্ঠীর সুপরিকল্পিত প্রচারণা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমর্থকগণ ইতিহাসে আলাবি বা শিয়া সম্প্রদায় নামে পরিচিত। কালক্রমে তারা দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। একদল আলীর পুত্র মুহাম্মদ বিন হুনাইফাকে ইমাম বলে গ্রহণ করেছিল এবং এরাই আব্বাসীয় বংশের মুহাম্মদকে ইমামত দান করে আব্বাসীয় আন্দোলনকে সতেজ করে তোলে এবং তাদের সমর্থনে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিত হয়েছিল 750 খ্রিস্টাব্দে। অপর দলটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুত্র হুসাইন বংশে ইমামত স্থির রাখে। তারা দুই ভাগে বিভক্ত, যথা ইসনা আশারিয়া বা দ্বাদশ ইমামে বিশ্বাসী এবং ইসমাইলীয় বা সপ্তম ইমামে বিশ্বাসী। ষষ্ঠ ইমাম জাফর আল সাদিক পর্যন্ত এদের মধ্যে কোনো পার্থক্য ছিল না। ইসমাইল হতে জাহিরি ইমাম শেষ হয়েছে এবং মাকতুম হতে বাতেনি ইমাম আরম্ভ হয়েছে। এই ইসমাইলীয়গণ উত্তর আফ্রিকায় ফাতেমী বংশ প্রতিষ্ঠা করেছিলেন। ফাতেমী মতবাদগুলো সুবিন্যস্ত করে জনগণের সমর্থন লাভের জন্য একজন দক্ষ সংগঠকের আবির্ভাব ঘটে। তিনি হলেন আব্দুল্লাহ বিন মাইমুন। ইসমাইলীয় মতবাদ সুসংগঠিত করা, মতবাদকে জোরালো যুক্তির উপর দাঁড় করানো, এসব বিষয় নিয়ে নেতৃত্বকে অলৌকিক স্বর্গীয় আলোকদীপ্ত করার কাজটি আব্দুল্লাহ অত্যন্ত যোগ্যতার সাথে করেন। তিনি ইসমাইল ও শিয়াদের সুসংগঠিত করেন। প্রচারক রূপে তাদের সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে
প্রেরণ করেন। বেশ কয়েকজনকে উত্তর আফ্রিকায় প্রেরণ করা হয়। প্রচারকগণ ব্যাপক জনমত সৃষ্টি করতে সক্ষম হন। আব্দুল্লাহ মাইমুন 874 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করলে তার অন্যতম শিয়া আবু আব্দুল্লাহ দায়িত্ব গ্রহণ করেন। ফাতিমিদের কাছে তিনি আশি বা সর্বোত্তম শিয়া এবং মুআল্লিম বা গুরু নামে প্রসিদ্ধ ছিলেন। বাস্তবিক অর্থে তিনি ফাতিমি বংশের প্রতিষ্ঠাতা। তিনি নিজেকে ইমাম মাহাদির অগ্রদূত ঘোষণা করে ফাতিমিদের পক্ষে ব্যাপক প্রচার অভিযান চালান। ফলে উত্তর আফ্রিকা ইসমাইলিদের শক্তিশালী ঘাঁটি গড়ে ওঠে। 909 খ্রিস্টাব্দে উত্তর আফ্রিকায় সুন্নি আগলাবি বংশের সুলতান জিয়াদাতুল্লাহর সাথে আবু আব্দুল্লাহর যুদ্ধ হয়। জিয়াদাতুল্লাহ যুদ্ধে পরাজিত হন। ফলে ফাতিমি বংশ প্রতিষ্ঠার পথ সুগম হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব ফাতিমি বংশের প্রতিষ্ঠাতা বা প্রথম খলিফা উবাইদুল্লাহ আল মাহাদির সম্পর্কে, যার রাজত্বকাল ছিল 909 থেকে 934 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রথম খলিফা উবাইদুল্লাহ আল মাহাদি 909 থেকে 934 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। তিনি প্রথম খলিফা হিসেবে ফাতিমি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন 909 খ্রিস্টাব্দে। আবু আব্দুল্লাহ ও উবাইদুল্লাহর মনোমালিন্য দ্বন্দ্ব 911 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কায়রোয়ান প্রাসাদে খলিফা তাকি ও তার ভাই আবুল আব্বাসকে হত্যা করেন। তার কৃতিত্ব ফাতিমি শাসন সুদৃঢ়করণ, আবু আব্দুল্লাহকে হত্যা, রাজ্য বিজয়, লিবিয়ার মরুভূমি থেকে পশ্চিম মরিতানিয়া পর্যন্ত রাজ্য জয়, আলেকজান্দ্রিয়া অবরোধ ও দখল 914 খ্রিস্টাব্দে, মাহাদিয়া নগরী নির্মাণ 916 থেকে 921 খ্রিস্টাব্দ। 24 বছর শাসন করে 934 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। উবাইদুল্লাহ আল মাহাদির ক্ষমতা লাভ সম্পর্কে বলা যায়, পিতা হুসাইনের মৃত্যুর পর 909 খ্রিস্টাব্দে সাইদ বা আল মাহাদি ইমামত লাভ করেন। এই সময় আব্দুল্লাহ আগলাবীয় রাজধানী দখল করেন এবং মাহাদিকে আন্দোলনে নেতৃত্ব গ্রহণের জন্য আহ্বান জানান। মাহাদি আবু আব্দুল্লাহ আহ্বানে সাড়া দিয়ে তার পুত্র আবুল কাসিম, আবু আব্দুল্লাহর ভাই আব্বাস ও কয়েকজন অনুসারী নিয়ে আব্বাসীয় ব্যবসায়িক দেশে উত্তর আফ্রিকার দিকে রওনা দেন। কিন্তু আব্বাসীয় খলিফা মুক্তাফি মাহাদির পলায়নের কথা জানতে পারেন। ফলে তিনি মাহাদিকে ধরার নির্দেশ দেন। পথিমধ্যে আবু আব্দুল্লাহর ভাই মাহাদিকে ছেড়ে কায়রোয়ানে গমন করেন। সেখানে তিনি ধরা পড়লে তাকে ভূগর্ভস্থ কারাগারে রাখা হয়। তখন আবু আব্দুল্লাহ আসি বিশাল বাহিনী নিয়ে মাহাদিকে উদ্ধারের জন্য অগ্রসর হন। তিনি কারাগার থেকে উবাইদুল্লাহ আল মাহাদি ও তার পুত্র আবুল কাসেমকে উদ্ধার করেন। এভাবে 40 দিন বন্দী থাকার পর উবাইদুল্লাহ আল মাহাদি ও তার পুত্র রাক্কাদায় আসেন। সেখানে কায়রোয়ানবাসী খলিফা হিসেবে মাহাদির নিকট শপথ গ্রহণ করেন। ফলে সমগ্র ইফ্রিকিয়াতে তিনি একটি শক্তিশালী শাসন প্রতিষ্ঠা করতে সমর্থ হন। তার শাসনকাল সম্পর্কে বলা যায় যে তিনি একজন যোগ্য শাসক ছিলেন, তাতে কোনো সন্দেহ নাই। তিনি অত্যন্ত যোগ্যতার সাথে শাসন কার্য পরিচালনা করেন। তিনি ফাতিমি খিলাফতের ভিত্তি স্থাপন করেন, যা পরবর্তীতে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়। উবাইদুল্লাহ আল মাহাদির কৃতিত্ব সম্পর্কে বলা যায়, উবাইদুল্লাহ আল মাহাদি লিবিয়ার মরু অঞ্চল থেকে মিশরের সীমা পর্যন্ত তার রাজ্য বিস্তৃত করেন। 914 খ্রিস্টাব্দে তিনি আলেকজান্দ্রিয়া অবরোধ করেন এবং 2 বছর পর তা দখল করেন। রাজধানীর প্রতিষ্ঠা সম্পর্কে বলা যায়, রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য
ওবায়দুল্লাহ মাহাদি নতুন একটি রাজধানীর নির্মাণের কাজ শুরু করেন। এই নতুন নগরীর নাম দেওয়া হয় মাহদিয়া। 5 বছরে এর নির্মাণ কাজ সম্পন্ন হয়। এর সুরক্ষার জন্য একটি লৌহ ফটক তৈরি করা হয়। প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে বলা যায়, ওবায়দুল্লাহ মাহাদির প্রশাসনে কাতামা গোত্রের লোকজন বেশি ছিল। তিনি কঠোর হাতে সকল বিশৃঙ্খলা দমন করতেন। তিনি রাজ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। আবু আবদুল্লাহ তার ভ্রাতা আবুল আব্বাসকে হত্যা তার রাজত্বকালের একটি কলঙ্কজনক অধ্যায়। আবু আবদুল্লাহ কে তিনি নৃশংসভাবে হত্যা করেন। 911 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে রাজধানীর কাইরোয়ান প্রাসাদে খলিফা তাকে ও তার ভাইকে নির্মমভাবে হত্যা করেন। তারা নাকি খলিফাকে হত্যা করবার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল বলে খলিফা সন্দেহ করেন। তার শাসন ব্যবস্থা সম্পর্কে বলা যায়, তার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুদৃঢ়। তিনি ইদ্রিসীয়দের দমন করেন, কিন্তু তিনি মিশর বিজয়ে ব্যর্থ হয়েছিলেন। স্পেনের উমর বিন হাফসুনের সাথে তিনি সম্পর্ক স্থাপন করেছিলেন। ফাতেমী খিলাফত হল ইসলামের ইতিহাসের একটি উল্লেখযোগ্য খিলাফত। এটি ছিল ইসলামের একমাত্র শিয়া খিলাফত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন আলোচনা করব দ্বিতীয় খলিফা আল কাইম, যার রাজত্বকাল ছিল 934 থেকে 946 খ্রিস্টাব্দ পর্যন্ত। মাহাদির মৃত্যুর পর তার পুত্র আবুল কাসেম আল কাইম লি আমরিল্লাহ উপাধি ধারণ করে কাইরোয়ানের সিংহাসনে আরোহণ করেন। বিজেতা হিসেবে তিনি উজ্জ্বল কৃতিত্বের অধিকারী। তার নৌবহর দক্ষতার সাথে ইটালি, পিসা ও জেনুয়ার জলদস্যুদের বিতাড়িত করেন। তার শাসনকালের সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা জানাতা গোত্রের খারিজি বিদ্রোহ দমন করা। তারা এক সময় কাইরোয়ান অবরোধ করেন। ফাতেমী সৈন্য পরাজিত হলে কাইম নগর ছেড়ে মাহদিয়ায় পলায়ন করেন। এ সময় কাতামা গোত্র ফাতেমীয়দের সাহায্যে এগিয়ে আসে। তাদের আক্রমণে জানাতারা কাইরোয়ান ত্যাগ করে। আল কাইম পুনরায় নগরে ফিরে আসেন এবং তিউনিসিয়া পুনরুদ্ধারে সক্ষম হন। যা হোক, কাইমের বিজয়গুলো স্থায়ী বিজয়ে পরিণত হয় নাই। তিনি 946 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। এরপরে আলোচনা করব আমরা আল মনসুর, 946 থেকে 953 খ্রিস্টাব্দ পর্যন্ত যার রাজত্বকাল। পিতা কাইমের মৃত্যুর পর পুত্র আবু তাহির আল মনসুর বি আমরিল্লাহ নাম ধারণ করে সিংহাসনে আরোহণ করেন। কাইম জানাতা গোত্রের বিদ্রোহ দমন করে যেতে পারেননি। পিতার অসম্পূর্ণ কাজ মনসুর সমাধা করেন। তিনি সিসিলি দ্বীপ পুনরুদ্ধার করেন। তিনি 953 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমরা পরবর্তী আলোচনায় যাব। পরবর্তী আলোচনায় খলিফা আল মুইজ সম্পর্কে, যা রাজত্বকাল 953 থেকে 975 খ্রিস্টাব্দ পর্যন্ত। আল মুইজ সুযোগ্য পুত্র শ্রেষ্ঠ খলিফা আল মুইজ ফাতেমী খিলাফতে অধিষ্ঠিত হন 953 খ্রিস্টাব্দে। তিনি 929 খ্রিস্টাব্দে আল মাহদিয়ায় জন্মগ্রহণ করেন। 22 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেন। প্রাথমিকভাবে 4টি পদক্ষেপ গ্রহণ করেন। প্রথমত, আল মাগরিবে পূর্ণ শান্তি প্রতিষ্ঠা। স্পেনের শক্তিশালী শাসক তৃতীয় আব্দুর রহমান কর্তৃক অধিকৃত আফ্রিকীয় অঞ্চলে কর্তৃত্বপূর্ণ প্রতিষ্ঠা। ক্রিট ও সিসিলি দ্বীপে ফাতেমীয় ক্ষমতা সুদৃঢ়করণ এবং কাঙ্ক্ষিত মিশর বিজয় 969 খ্রিস্টাব্দে। এই 4টি ঘটনাকে কেন্দ্র করে আমরা তার সম্পর্কে
কিছু আলোচনা করতে চাই। পূর্বপুরুষদের ন্যায় তিনিও ছিলেন সাহসী ও সুযোগ্য নরপতি। তিনি রণক্ষেত্রে তার শক্তি, সাহস, যোগ্যতা যথাযথভাবে কাজে লাগান। এভাবে অসি ও মসিতে অর্থাৎ অস্ত্র এবং কলমে যখন তিনি পারদর্শী একজন পুরুষ, সেই সময় 22 বছর বয়সে 952 সালে ফাতেমের সিংহাসনটি তাকে পেয়ে বলতে গেলে ধন্য হয়। তার কার্যকলাপ নির্ধারিত করেন বিষয়গুলোর উপরে, যেটা আমরা স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। এই কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করেন তার দক্ষ সেনাপতি আবু হাসান জাহর বিন আব্দুল্লাহ। এই জাহর ছিলেন গ্রিক লিপিকার। কৃতদাস রূপে খলিফা মনসুরের আমলে কায়রোয়ানে নিত হন এবং যোগ্যতার বলে তা সচিবে উপনীত হন। মুইজ সেনাপতি জাহরকে 958 সালে মরক্কোর বিদ্রোহী গোত্রগুলোর বিরুদ্ধে প্রেরণ করেন। মুসলিম স্পেনে তখন তৃতীয় আব্দুর রহমান সর্বশ্রেষ্ঠ নরপতি হিসেবে খ্রিস্টানদের সাথে তুমুল যুদ্ধে ব্যাপৃত ছিলেন। ফাতিমীয় সৈন্য পশ্চিমে আটলান্টিক পর্যন্ত অগ্রসর হয়। এই সংবাদে বিচলিত হয়ে আব্দুর রহমানের নির্দেশে আন্দালুসিয়া, যেটা আরাবিয়ানদের দেওয়া নাম ছিল স্পেনের, এই আন্দালুসিয়ায় নৌবহর মুইজের মাগরিবগামী জাহাজ আক্রমণ করে তারা এগুলি হস্তগত করে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে সিসিলির অধিপতি হাসান বিন আলীকে স্পেনীয় নৌবন্দর আলমেরিয়া আক্রমণ করে ক্ষতি সাধন করার জন্য মুইজ নির্দেশ দিলে তা কার্যকরী করা হয়। এবার মুইজ মিশর বিজয়ের দিকে তার দৃষ্টি নিবদ্ধ করলেন। আব্বাসীয়দের দুর্বলতার সুযোগে মিশর স্বাধীন তুলনীয় ইকসিদীয় বংশীয় শাসন চলছিল তখন। ইকসিদীয় শাসক মোহাম্মদের মৃত্যু হলে তার নাবালক পুত্র 335 হিজরিতে আবুল কাসেম শাসক হন, কিন্তু তার অল্প বয়সে সুযোগ নিয়ে মিশক কাফুর নামক এক কৃষ্ণকায় কৃতদাস নিজ যোগ্যতা ক্ষমতা বলে রাজ্যের প্রশাসকের নিয়ন্ত্রক হন। কাফুরের মৃত্যুর পর মিশর এক নৈরাজ্যে পতিত হয়। দেশে প্রাকৃতিক দুর্যোগের জন্য দুর্ভিক্ষ দেখা দেয় ও প্লেগ মহামারীর ফলে মিশরের জনমনে হাহাকার বিরাজ করতে থাকে। এ সময় দুর্ভিক্ষ মহামারীতে মিশরে প্রায় 6 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। অনেকে মিশর ছেড়ে অন্যত্র চলে যায়। এই সময় ঐতিহাসিক মিশর অভিযানের জন্য আলমোইস নির্বাচিত করেন সেনাপতি জাহরকে। তার সহযোগী হিসেবে নিয়োগ করেন ইয়াকুব বিন কিলিসকে। 969 সালে সেনাপতি জাহর বিপুল সমারোহে মিশর অভিযানে যাত্রা করেন। তিনি প্রথমে আলেকজান্দ্রিয়া অবরোধ করলে অত্যন্ত নমনীয় শর্তে নগর অধিকার করেন। ইকসিদীয়রা বাধা দিতে চাইল। সেনাপতি জাহর মিশর সীমান্তে এসে তাদের প্রতিরোধ অভিযানের কথা শুনলেন। কিছু খণ্ড যুদ্ধ হলো, যা তেমন উল্লেখযোগ্য নয়। সেনাপতি জাহর পূর্ণ নিরাপত্তার আশ্বাস দিলেন। তিনি মানুষের উচ্চ পদস্থ কর্মচারী, শরীফ, পণ্ডিত ও ব্যবসায়ীদেরকে গির্জায় আসার অনুরোধ করেন। এরপরে সেনাপতি সসৈন্যে ফুসতাত নগরীতে প্রবেশ করেন। তিনি ফুসতাতে উত্তর পূর্ব কোণে তাঁবু স্থাপন করেন। সন্ধ্যার পর 1200 গজ চৌকোনাকৃতির রেখা একটি নতুন নগরের ভিত্তি স্থাপন করা হয়। সে সময় জ্যোতির্বিজ্ঞানীদের মতানুযায়ী মঙ্গল গ্রহের নাম অনুসারে নগরের নামকরণ হয় আল কাহির। কারণ মঙ্গলকে আরবিতে আল কাহির বলা হয়। এই আল কাহিরাই বর্তমানে মিশরের রাজধানী কায়রো নগরীর। এভাবেই মুইজের স্বপ্নের স্বাদ পূরণ হয়। প্রায় 450 বছরের সুন্নি নিয়ম পাল্টে মিশরে
শিয়া নিয়ম প্রতিষ্ঠিত হয়। কায়রোতে 972 সালে জাওহার আল আজহার নামে একটি মসজিদ ও বিশ্ববিদ্যালয় স্থাপন করেন। সেনাপতি জাওহার মরক্কো দখল করেন। তিনি মক্কা মদিনাও জয় করেন। তার বিভিন্ন কৃতিত্ব গুণাবলী সর্বদিক বিচার করে ঐতিহাসিকরা ফাতিমী খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলে আল মুইজকে মনে করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে একটি চিত্র দেখছি। এটা হচ্ছে আল আজহার ইউনিভার্সিটি, এটা মিশরে অবস্থিত। আমাদের পরবর্তী আলোচনা আল আজিজ, যার রাজত্বকাল 975 থেকে 996 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি ছিলেন ফাতিমি বংশের পঞ্চম খলিফা। সিংহাসনে আরোহণ তিনি 975 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। আল মুইজের জ্যেষ্ঠ পুত্র আব্দুল্লাহ মুইজের পূর্বে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় 3 পুত্র 8 কন্যা জীবিত ছিল। মুইজের মৃত্যু কিছুকাল গোপন রাখা হয়। নিজার নামক পুত্রকে সিংহাসনে বসানো হয়। তিনি ইতিহাসে আল আজিজ নামে খ্যাত। এই আল আজিজের সিরিয়া অভিযান, শাসন ব্যবস্থা, 12 জওয়ানকে আল আজিজ পুত্রের অভিভাবক ও কাজী মোহাম্মদ বিন নুমান ও সেনাপতি হাসান বিন আম্মারকে উপদেষ্টা মনোনীত করে 21 বছর শাসন করে 996 খ্রিস্টাব্দে 42 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এটা আমরা স্লাইডে দেখানোর চেষ্টা করেছি। তবে এই ঘটনাগুলি একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। 975 সালে খলিফা আল মুইজ পরলোক গমন করলে তার পুত্র আল আজিজ উত্তরাধিকার সূত্রে ফাতিমি সিংহাসনে আরোহণ করেন। তার শাসন আমলে ফাতিমি বংশ গৌরবের শীর্ষদেশে আরোহণ করে। তিনি খ্রিস্টান ধর্মের প্রতি অত্যন্ত দুর্বল ছিলেন, কারণ তার একজন স্ত্রী খ্রিস্টান ছিলেন। তিনি এবং তার 2 ভাই খলিফার শাসন কার্যে যথেষ্ট প্রভাব বিস্তার করেন। আল আজিজের শাসনকালে বাগদাদের গৌরবকে ম্লান করে দেয় মিশর। খলিফা আল আজিজ সিরিয়া সমস্যা সমাধানের জন্য সেনাপতি জওহরকে প্রেরণ করেন। এ সময় সিরিয়ার তুর্কি সেনাপতি হাফতকিন কারামাতীয় নেতা হাসানের সাথে মৈত্রী স্থাপন করে ফাতিমীয়দের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সেনাপতি জওহরকে পরাজিত করেন। পরে খলিফার সাহায্য পেয়ে জওহর আরেকটি যুদ্ধে হাফতকিনকে পরাজিত করেন। এভাবে সিরিয়া ফাতিমীয়দের অধিকারে আসলে নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠিত হয় নাই। তবে একথা সত্য যে প্রশাসনের উচ্চ পদে সর্বদা ইহুদি খ্রিস্টানরাই বহাল ছিল। তাদের শাসন মিশরীয় মুসলমানরা যেমন মনে প্রাণে গ্রহণ করতে পারতেন না, তেমনি তারা মুসলমানদের মনোভাবের তীব্র বিরোধিতা করতেন। আল আজিজের সময় সাম্রাজ্যের সর্বত্র অর্থনৈতিক অবস্থা অতি উন্নত ছিল। ইয়াকুব বিন কিলিস রাজস্ব ব্যবস্থার আমূল পরিবর্তন করেন। কিলিস 1 লক্ষ দিনার বেতন পেতেন। খলিফা আল আজিজ সাম্রাজ্যকে শক্তিশালী করার জন্য বারবার ও কিতামা সম্প্রদায়ের ভারসাম্য রক্ষা করার জন্য তুর্কি ও নিগ্রোদের সমন্বয়ে একটি নতুন বাহিনী গঠন করেন এবং তাদেরকে দেহরক্ষীর মর্যাদা দান করেন। কিন্তু পরবর্তীতে এই বাহিনী ক্ষমতা সম্পন্ন হয়ে ফাতিমি বংশের পতনের কারণে পরিণত হয়। তার স্থাপত্য কীর্তি অবিস্মরণীয়। সুদক্ষ কারিগর, প্রকৌশলী ও পরিকল্পনাবিদ দ্বারা তিনি অনেকগুলি সুরম্য প্রাসাদ, ইমারত ও মসজিদ নির্মাণ করেন। 991 সালে নির্মিত বিরাট মসজিদ, যা আল হাকিম মসজিদ নামে পরিচিত, এছাড়া সোনালী প্রাসাদ, ইমারত, মুক্তা ভবন ইত্যাদি ইত্যাদি উল্লেখযোগ্য। তিনি শিক্ষা জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক ছিলেন। তিনি নিজে একজন কবি ছিলেন। অনেক ঐতিহাসিক খলিফা আল আজিজকে পরোক্ষভাবে ফাতিমীয়দের পতনের জন্য দায়ী করেছেন। তারা কারণ হিসেবে 2টি বিষয়কে উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে খলিফার ইহুদি ও
খ্রিস্টানদের প্রতি অতিরিক্ত দুর্বলতা। তার উচ্চপদস্থ কর্মচারীদের অনেকে ইহুদীয় খ্রিস্টান ছিলেন এবং আগেই বলেছি যে তার একজন স্ত্রীও খ্রিস্টান ছিলেন। দ্বিতীয়ত, তুর্কি দেহরক্ষী বাহিনী গঠন করে তিনি সাম্রাজ্যের পতন ত্বরান্বিত করেন। এই বাহিনী তাদের ক্ষমতার অপব্যবহার করলে সাম্রাজ্যের সংহতি বিনষ্ট হয়। এছাড়া খলিফা আজিজের বিলাসিত সাম্রাজ্য পতনের জন্য তাকে অনেকটা দায়ী করা হয়। খলিফা আল আজিজের চরিত্র কৃতিত্ব সম্পর্কে বলা যায়, জ্ঞানী ও পরোপকারী, রাজ্য সম্প্রসারক, জনদরদী, ধার্মিক, শিল্প সাহিত্য অনুরাগী। তিনি জাঁকজমক ও বিলাস বাসন পছন্দ করতেন। কৃষির উন্নতি, প্রশাসনের সুশৃঙ্খলা নিয়মিত ও দক্ষ রূপে গড়ে তুলতে সক্ষম হন। সামরিক ও নৌবাহিনী শক্তিশালীকরণ, বিশাল ব্যক্তিত্বের অধিকারী খলিফা হিসেবে খ্যাতি অর্জন তার কৃতিত্ব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী স্লাইডে আল আজহার মসজিদের চিত্র দেখছি এবং সেই সঙ্গে আরেকজন ব্যক্তির চিত্র দেখছি যিনি ইয়াকুব বিন কিল্লিস, যার অবদানের কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা এখন আলোচনা করব খলিফা আল হাকিম সম্পর্কে, যার রাজত্বকাল ছিল 996 থেকে 1021 খ্রিস্টাব্দ পর্যন্ত। তার সিংহাসন আরোহণ, রাজ্য শাসন, কোষাধ্যক্ষ বারজান খলিফা বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত অভিভাবক হিসেবে শাসন কার্য পরিচালনার কথা ছিল, কিন্তু কাতানা গোত্রের সেনাপতি প্রধান উজির পদটি দখল করেন, সচিবের পদটিও দখল করেন। প্রাসাদ ষড়যন্ত্র সংঘর্ষ, হাসান বিন আম্মারের পতন, বারজানের মৃত্যু, আল হাকিমের নিজ হস্তে ক্ষমতা গ্রহণ, খলিফা আল হাকিমের গৃহীত আইন কানুন ও পদক্ষেপ সমূহ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খলিফা আল আজিজের পুত্র আল হাকিম পিতার মৃত্যুর পর 996 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করে বহু উজিরকে হত্যা করেন। তিনি বহু গির্জা ধ্বংস সাধন করেন এবং ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিচ্ছদ আচার আচরণের ব্যাপারে অবমাননাকর নিয়মের প্রবর্তন করেন। তিনি নিজেকে আল্লাহর অবতার, নাউজুবিল্লাহ, আল্লাহর অবতার বলে ঘোষণা করেন। তার কার্যকলাপে অদ্ভুত বৈশিষ্ট্য পরিলক্ষিত হতে থাকে। তিনি কখনো মাত্রাতিরিক্ত উদার হয়ে পড়তেন, আবার কখনো চরম নিষ্ঠুরতা প্রদর্শন করতেন। তার সেই খেয়ালি কার্যকলাপকে বুদ্ধি বিকৃতি বা ডিসঅর্ডার ইন্টেলেক্ট বলে অনেকে মন্তব্য করেছেন। তিনি 390 হিজরিতে দিনের বদলে কাজের জন্য রাত্রিকে প্রাধান্য দেন। তিনি রাত্রিতে অশ্বারোহণে নগর পরিদর্শন করতেন, ফলে নগর ও উহার রাজপথ প্রতিযোগিতার ভিত্তিতে আলোকিত করা হতো। তিনি রাতে রাজকার্য করতেন এবং রাত্রে দোকানপাট খুলবার নির্দেশ দেন, কিন্তু রাতে কার্যকলাপের মধ্যে নানা প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটায় 391 হিজরিতে তিনি মহিলাদের রাতে বাইরে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করেন এবং সে বছরে রাতে দোকান বন্ধ রাখবার আদেশ জারি করেন। তিনি 393 হিজরিতে রাতে আবার সকল কাজে নিষেধ করেন, এমনকি গৃহের বাইরে যাওয়া বন্ধ করে দেন। তিনি মসজিদ নির্মাণে মন দেন এবং শিয়া মতের প্রতি গোড়া সমর্থক হয়ে ওঠেন। সে সময় পরপর 3 বছর নীল নদে বন্যা না হয় দুর্ভিক্ষ দেখা দেয় এবং গৃহপালিত পশুর মহার্ঘতা লক্ষ্য করা যায়। সে কারণে তিনি কেবল কুরবানি ব্যতিরেকে গরু জবাই নিষিদ্ধ করেন। তিনি বোরকা ব্যতিরেকে মহিলাদের বাইরে যাওয়া নিষিদ্ধ করেন। সূর্যাস্তের পর সাধারণভাবে গৃহের বাইরে না যাওয়ার আদেশ জারি করেন। এছাড়া কুকুর ও শূকর পালনের উপর নিষেধাজ্ঞা জারি করেন।
সাধারণ লোকদের রাজধানী কায়রোতে প্রবেশ নিষেধ করেন এবং রাজপ্রাসাদের সামনে দিয়ে হাঁটার সময় নগ্ন পদে হাঁটার আদেশ দেন। তিনি জোহরের নামাজ পড়া নিষিদ্ধ করেন। তিনি প্রথম 3 খলিফাকে অভিসম্পাদ দেওয়ার প্রথা প্রবর্তন করেন এবং তারা যে জবর দখলকারী এ মর্মে লিপি লিখে মসজিদ ও দোকানের দরজায় ঝুলিয়ে রাখার নির্দেশ দেন। তার কিছু অবাস্তব পদক্ষেপের মধ্যে দেখা যায় যে হযরত আবু বকর ও হযরত উমরের মরদেহ মিশরে আনার তিনি অপচেষ্টা করে ব্যর্থ হন। ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নাওম বলা যাবে না এ বলে তিনি ঘোষণা দেন। রমজানে তারাবি নামাজ পড়া যাবে না এটাও তিনি ঘোষণা করেন। ফুস্তাদ জামি মসজিদের ইমাম এই আদেশ না মানায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। খিয়ালি হাকিমের নিষ্ঠুরতা বৃদ্ধি পায় 405 হিজরিতে। তিনি মহিলাদের প্রকাশ্যে চলাফেরার প্রতি কঠোর বিধিনিষেধ আরোপ করেন। তিনি মহিলাদের দরজা জানালা দিয়ে উঁকি মারতে নিষেধ করেন। মোট কথা বিকৃত বুদ্ধির পরিচয় দিয়ে তিনি পাগলের মতো কাজ করতেন। আল হাকিম দারুল হিকমা জ্ঞানের গৃহ বা হাউস অফ উইজডম নির্মাণ করেন। এই শিক্ষা নিকেতনে হাদিস কোরআন ছাড়া প্রকৃতি বিজ্ঞান পঠন ও পাঠনের ব্যবস্থা ছিল। এই শিক্ষা নিকেতনে আরো অন্যান্য বিষয়ে আলোচনা হতো। দারুল হিকমা 513 হিজরি পর্যন্ত কার্যকর ছিল। তিনি স্বয়ং শিক্ষার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি 1021 খ্রিস্টাব্দে নিজ ভগ্নী সিকুল মুলকের ষড়যন্ত্রে নিহত হন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে যে চিত্রটি দেখছি এটি হচ্ছে দারুল হিকমা আর হাকিম কর্তৃক প্রতিষ্ঠিত। আমরা পরবর্তী আলোচনা করব ফাতিমিদের ক্রমাবনতি ও পতন। যার উত্থান আছে তার পতন অবশ্যম্ভাবী। পরবর্তী ফাতিমি খলিফাদের দুর্বলতা, স্বার্থপর ও অযোগ্য উজির দল, সামরিক কন্দল, শিয়া সুন্নি বিরোধ, খ্রিস্টান দুর্ভিক্ষ, গাজী সালাউদ্দিনের অভিযান ইত্যাদি কারণে ফাতিমিদের পতন ঘটে। আমরা আগে বলেছি যে উত্থান পতন ইতিহাসের এক অমোঘ বিধান। খলিফা আল হাকিমের মৃত্যুর পর ফাতিমি খলিফাদের প্রকৃত ক্ষমতা ওয়াজিদদের হাতে চলে যায়। হাকিমের পুত্র জাহির, যার রাজত্বকাল ছিল 1021 থেকে 35 খ্রিস্টাব্দ পর্যন্ত, অনেক গির্জা পুনর্নির্মাণ করেন। জাহিরের পুত্র মুনতাসির 1035 থেকে 1094 মাত্র 11 বছর বয়সে সিংহাসনে আরোহণ করে প্রায় 59 বছর রাজত্ব করেন। এত দীর্ঘকাল আর কোন মুসলিম শাসক রাজ্য শাসন করতে পারেননি। এই সময় ফাতিমের খিলাফত সংকীর্ণ হয়ে শুধু মিশর ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ে। আব্বাসীয় খলিফা কাইম 1031 থেকে 1075 খ্রিস্টাব্দ পর্যন্ত তার রাজত্বকাল। এই কাইম ফাতিমীয় খলিফার স্বার্থে সকল অধিকার ত্যাগ করেন এবং তার শিরস্ত্রাণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক আব্বাসীয় প্রাসাদের একটি সুন্দর জানালা কায়রোতে স্মারক হিসেবে প্রেরণ করেন। ফাতিমী খিলাফতের পতন সম্পর্কে বলা যায় যে মিশর এই সময় তুর্কি বারবার সুদানি সৈন্যদের মধ্যকার কলহের ফলে প্রশাসন ব্যবস্থা অচল হয়ে পড়ে। 7 বছর ব্যাপী বিরাট দুর্ভিক্ষের ফলে দেশের ধন সম্পদ নিঃশেষ হয়ে যায়। পরবর্তী কয়েকজন দুর্বল অযোগ্য খলিফার শাসনে সাম্রাজ্যের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। এই সময় খ্রিস্টানগণ ক্রুসেড ঘোষণা করে মিশরের দিকে অগ্রসর হচ্ছিল এবং জেরুজালেমের রাজা আমালরিক 1167 খ্রিস্টাব্দে শেষ ফাতিমী খলিফা আল আজিদ, যার রাজত্বকাল ছিল 1160 থেকে 1171 খ্রিস্টাব্দ পর্যন্ত, আল আজিদকে ক্ষমতাচ্যুত করে 250 বছরের ফাতিমী শাসনের অবসান ঘটান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নিয়ম অনুযায়ী একক কাজ অর্থাৎ একাকী যে কাজগুলো করতে হবে
বাসায় বসেই করো, এগুলো চেষ্টা করব। এখানে কিছু কিছু প্রশ্ন উত্থাপন করা হবে, প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমরা দিতে পারবে, তবু চেষ্টা করো। প্রথম প্রশ্ন, যে ফাতিমি খিলাফতের নামকরণ করা হয় কার নামে? উত্তর অবশ্যই পারবা। দ্বিতীয় প্রশ্ন, আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায়? তৃতীয় প্রশ্ন, ফাতিমি খলিফা আল হাকিম নিজেকে কি মনে করতেন? এই প্রশ্নগুলো উত্তর মিলিয়ে নাও। প্রথম প্রশ্নের উত্তর, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারে এই বংশের নামকরণ করা হয়। দ্বিতীয় প্রশ্নের উত্তর, আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরে। তৃতীয় প্রশ্নের উত্তর, ফাতিমি খলিফা আল হাকিম নিজেকে আল্লাহর অবতার বা বংশধর বলে মনে করতেন। জোড়াই কাজ, যৌথভাবে কাজ যেগুলো করতে হবে। যদিও তোমরা বাসায় রয়েছে একাকী, তবে চেষ্টা করবে কারোর সঙ্গে যুক্ত হয়ে জড়াইয়ের সমস্যার সমাধান করতে। এখানে একটি প্রশ্ন উত্থাপন করা হয়েছে, ফাতিমি খিলাফতের ইতিহাসে খলিফা আল মুইজ শ্রেষ্ঠ ছিলেন। ফাতিমি খিলাফতের ইতিহাসে খলিফা আল মুইজ শ্রেষ্ঠ ছিলেন, উক্তিটির যথার্থতা বিচার করার জন্য বলা হয়েছে। এটা তোমরা করবা। পরবর্তী স্লাইডে দেখা যাচ্ছে দলীয় কাজ। এখানে তোমরা দলীয়ভাবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করবা। শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় ফাতিমি খলিফা আল আজিজের অবদান মূল্যায়ন করার জন্য বলা হয়েছে। শিক্ষা সংস্কৃতির পৃষ্ঠপোষকতায় ফাতিমি খলিফা আল আজিজের অবদান মূল্যায়নের জন্য বলা হয়েছে। পরবর্তী স্লাইডে তোমরা বাড়িতেই আছো, এখানে একটি বাড়ির চিত্র দিয়ে বাড়ির কাজ বলা হয়েছে, তোমরা চেষ্টা করবা। বাড়ির কাজ হচ্ছে ফাতিমি খিলাফত প্রতিষ্ঠার পটভূমি বিশ্লেষণ করতে হবে এবং ফাতিমি খিলাফতের পতনের কারণগুলো ব্যাখ্যা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবশেষে ধন্যবাদের পালা। ধন্যবাদ দেওয়ার আগে আবারও তোমাদের বলি, তোমরা বাড়িতে থাকো, সতর্ক থাকো। এই কোভিড-19 লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছেন, কোটি মানুষের উপরে আক্রান্ত হয়েছেন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আক্রান্ত হয়েছেন তাদের আরোগ্য কামনা করছি। এই সঙ্গে মহান আল্লাহর কাছে আরো কামনা করি যে আল্লাহ আমাদের এই বৈশ্বিক দুর্যোগ থেকে অচিরেই মুক্তি দিবেন, আমরা আবার আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাব, আমরা আবার ক্লাসরুমে ফিরে যাব, এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ। তবে তোমরা সবাই আমাদের অনলাইন ক্লাস ভিডিওগুলো দেখবা, মনোযোগ সহকারে দেখবা। দেখলে আমাদের পরিশ্রম এবং সরকারের প্রচেষ্টা দুটোই সফল হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।